বর্ষা তো এসেই গেল। বর্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালির প্রিয় ইলিশ মাছ, আর ইলিশ মানেই ইলিশ উৎসব। এই বর্ষায় সুন্দরবন ইলিশ উৎসবে যাওয়ার ইচ্ছে রয়েছে, যেখানে গেলে নদীবক্ষে সুন্দরবন ভ্রমণের সাথে সাথে পাতে পড়বে টাটকা ইলিশের বিভিন্ন রকমের পদ, সঙ্গে থাকছে পাবদা, চিংড়ি, চিকেন, মাটন, আরো কত কি। ঘুরে দেখতে পারেন সুন্দরবনের জঙ্গল, আর যদি কপাল ভালো থাকে তাহলে দেখা মিলতে পারে বন্য প্রাণীরও। দিন শেষে রাত কাটানো সুন্দর একটা হোটেলে, যেটা অবশ্যই শীততাপ নিয়ন্ত্রিত, যেখানে থাকলে সকাল সন্ধে নিতে পারেন সূর্যোদয়, সূর্যাস্ত বা নদীর খোলা হাওয়ার স্বাদ। যেখানে সন্ধে নামলেই সবার মনোরঞ্জনের জন্য রয়েছে ঝুমুর নাচের ব্যবস্থা। এমনকি লঞ্চে বসেও পেয়ে যেতে পারেন বাউল গানের স্বাদও। সঙ্গে কচিকাঁচা থাকলে তাদের আনন্দটাও কিন্তু বেশ উপভোগ করার মতো। আর যদি নদীপক্ষে ভ্রমণ করতে করতে অযোধ্যায় বৃষ্টি নামে, তাহলে তো বলতেই হয় এই স্বাদের ভাগ হবে না। কি যাবেন নাকি? তাহলে চলুন আজ বরং আপনাদের নিয়ে যাই সুন্দরবন ইলিশ উৎসবে, আর কাটিয়ে আসি 2 রাত 3 দিনের দারুণ একটা সময়। নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকেই ধরবো 7:42-এর ক্যানিং লোকাল। ওখান থেকে আমরা যাব সুন্দরবন। ক্যানিং থেকে আমরা কিভাবে সুন্দরবন যাচ্ছি, ইলিশ উৎসবের প্যাকেজই বা কী থাকছে, প্যাকেজে খাবার কি কি থাকছে, সমস্ত কিছু, এবং আমরা থাকছি কোথায়, সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গেই শেয়ার করতে চলেছি। তাই যারা খুব তাড়াতাড়ি এই বর্ষায় আসতে চাইছেন সুন্দরবন ইলিশ উৎসবে, আমার ভিডিওটা অবশ্যই দেখুন। আমরা ধরব শিয়ালদা স্টেশন থেকে সকাল 7:42-এর ক্যানিং লোকাল। এই ট্রেনটা 9টা নাগাদ ক্যানিং স্টেশনে পৌঁছে দেবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ছুটছে ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9টা। আমরা এসে নামলাম ক্যানিং স্টেশনে। এখান থেকেই আমরা আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনের উদ্দেশ্যে। অর্থাৎ আপনারা যেই ট্রাভেল এজেন্সির সঙ্গেই যান না কেন, এখান থেকেই ট্রাভেল এজেন্টরা দাঁড়িয়ে থাকবে। এখান থেকে যেতে হবে সোনাখালি ঘাট। আমি একদম ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে আছি। এই পাশে রয়েছে সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির নাম ধরে দাঁড়িয়ে আছে দেখবেন। আমরা এখন যাব হংসরাজ ট্রাভেলের সাথে। এখান থেকেই সব যে অটোগুলো দাঁড়িয়ে আছে, অটোতে করেই নিয়ে যাওয়া হবে সোনাখালি ঘাট। এখন চলুন যাওয়া যাক। এই যে প্যাকেজটা থাকছে সেটা কিন্তু ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ ক্যানিং থেকে আমাদের নিয়ে যাচ্ছে এবং ক্যানিংয়ে এসেই আবার নামিয়ে দেওয়া হবে। আমাদের ট্রাভেল এজেন্সিকে পেয়ে গেছি। আমরা যাচ্ছি হংসরাজ ট্যুরিজমের সাথে। এরকম অনেক ট্রাভেল এজেন্সি কিন্তু পরপর দাঁড়িয়ে আছে, খুঁজে নিতে হবে আপনাকে। এই হলো হংসরাজ ট্যুরিজম। এখান থেকে কিন্তু আমরা যাব এদের সাথেই একদম ক্যানিং থেকে চলে যাব সোনাখালি ঘাটের উদ্দেশ্যে। আমরা অটোর কাছে চলে এলাম। জাস্ট স্টেশনের পাশেই কিন্তু এই অটোগুলো দাঁড়িয়ে থাকে। এই অটোতে করেই যাব আমরা সোনাখালি ঘাট। চলুন আবার সোনাখালি ঘাটে গিয়ে কথা হচ্ছে। আমরা ক্রস করছি মাতলা নদী, আর এই ব্রিজটা হচ্ছে মাতলা ব্রিজ। বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মাতলা নদীটা দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। সোনাখালিতে আমরা দাঁড়িয়ে আছি, একদম লঞ্চ ঘাটে চলে এসেছি। আমার পিছনে কিন্তু পরপর লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, যেগুলো করেই নিয়ে যাওয়া হচ্ছে সুন্দরবনের প্যাকেজ ট্যুরে। আমাদের লঞ্চও এসে গেছে। আমরা যাব যে লঞ্চটা, ওই সাগর দূত আসছে সামনে। এখনও আগে আরও বেশ কয়েকটা লঞ্চ আছে, এরপরে আমরা সেই লঞ্চটায় উঠব। ক্যানিং স্টেশন থেকে আসতে মোটামুটি অটোতে করে 8 ঘন্টা সময় লাগলো। সাগরদ্বীপ, আমাদের এমবি সাগরদ্বীপ আমাদের দেওয়া হয়েছে। এই হলো আমাদের লঞ্চ। এবার আমরা যাব, তবে একটু বেশ ঢাল আছে, সাবধানে কিন্তু এই জায়গাটা দিয়ে নামতে হবে। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে এরকম ওয়েলকাম ড্রিঙ্ক এবং একটা করে গোলাপ ফুল দেওয়া হচ্ছে। এই হলো ওয়েলকাম ড্রিঙ্ক এবং সঙ্গে গোলাপ। এই হলো বোটের ওপরটা। সব ট্যুরিস্টরা বসে রয়েছেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন।
কেউ কেউ একদম ধারে, যাতে যেখানে জায়গায় বসলেই কিন্তু ভালোই ভিউ পাওয়া যাবে। এই হলো ওপরটা, আর এখানে রয়েছে এদের ডেক, যেখান থেকে সমস্ত খাবার দাবার সার্ভ করা হবে। আর আমরা এখন যাব ভেতরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখানোর জন্য। বোটের নিচে চলে এলাম, ঢুকেই দুপাশে রয়েছে দুটো ওয়াশরুম, আর এই ভেতরে রয়েছে এরকম দুপাশেই বেড রয়েছে যেখানে ব্যাগপত্র রাখা যেতে পারে, এবং চাইলে কেউ রেস্ট করতে চাইলে এখানে রেস্টও নিতে পারেন। এইভাবে দুপাশে বেড রাখা রয়েছে, লাগানো রয়েছে। এখানে অনেকেই লাগেজপত্র রেখে দিয়ে গেছেন। দুপাশে দুটো ওয়াশরুম রয়েছে, ঢুকেই পাবেন দুপাশে দুটো এরকম ওয়েস্টার্ন ওয়াশরুম। বোটে উঠেই আমি পেয়ে গেছি হংসরাজ ট্যুরিজমের সাথে, কিন্তু আমরা এসেছি, আমি পেয়ে গেছি এখানকার যিনি হংসরাজ ট্যুরিজমের ওনার আছেন, বাপ্পাদার সঙ্গে তো কথা বলে নেব। নমস্কার দাদা, আমি একটু জেনে নেবো এই যে হংসরাজ ট্যুরিজম যে প্যাকেজটা করাচ্ছে তার ডিটেলসটা একটুখানি ছোট্ট করে যদি বলে দেন। নমস্কার, হংসরাজ ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে সুন্দরবনে স্বাগত। আপনারা আসুন, সুন্দরবনে বিভিন্ন যে আইটেম, ইলিশ উৎসব, এই ইলিশ উৎসবে একমাত্র সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিশাল উৎসব মানে সুন্দরবন মানে ইলিশ উৎসব। ইলিশের বিভিন্ন রকম আইটেম আমাদের পক্ষ থেকে আপনাদের প্রোভাইড করি, আমরা খাওয়াই। বিভিন্ন সুস্বাদু ইলিশ পাতুরি থেকে শুরু করে সর্ষে ইলিশ, দই ইলিশ, বিভিন্ন রকম আইটেম আমরা সুন্দরবনে আমরা এই প্রত্যেককে আমরা যে সুস্বাদু ইলিশের আইটেম আমরা খাই থাকি। আর এই হংসরাজ ট্যুরিজম বাপ্পা দাস একমাত্র 2999 টাকাতেই আমরা প্রত্যেকটা গেস্টকে এসি রুম দিচ্ছি, যেটা আমাদের দিস ইজ মাই মানে বেস্ট অফ দ্য অফার। হংসরাজ ট্যুরিজম পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম, আসুন এসি রুমে উপভোগ করুন এবং ইলিশ মাছের আইটেম দিয়ে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন বাপ্পাদার মুখে এনাদের যে প্যাকেজ, ওনারা কিন্তু 2999 টাকায় ইলিশ উৎসবে নিয়ে আসছেন, সঙ্গে এসি রুম দিচ্ছেন। এই এসি রুম কিন্তু এই টাকায় এই প্যাকেজে চট করে আপনারা পাবেন না, কারণ নন এসি রুমও অনেকে দিচ্ছেন। তো এসি রুমের প্যাকেজ পাচ্ছেন, সঙ্গে ইলিশের নানা রকম আইটেম পাওয়ার জন্য চলে আসুন হংসরাজ ট্যুরিজমের সাথে। লঞ্চে ওটার সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে লুচি এবং আলুর দম, সঙ্গে রয়েছে মিষ্টি। এইটা রয়েছে ব্রেকফাস্টে, লুচি সবজি খাচ্ছি, লুচি আলুর দম দারুণ লাগছে। লঞ্চটা ছেড়ে দিয়েছে, প্রায় বাজে 11টা বাজে 10 মিনিট বাকি, লঞ্চ কিন্তু ছেড়ে দিল। যেখান থেকে আমরা উঠলাম সেখান থেকে প্রচুর এরকম বোট ছাড়লো, আমি আপনাদের দেখালাম। এরকমই প্যাকেজে সব ঘুরতে যাচ্ছে, 2 রাত 3 দিনের প্যাকেজে যাচ্ছে। আর আমরা চলেছি এখন হোগল নদীর ওপর দিয়ে, বেশ ভালো লাগছে। বাইরে হালকা রোদ, আর এখানে দাঁড়ালে ঠান্ডা হাওয়া একটা আসছে। ওয়েলকাম আমাদের হংসরাজ ট্যুরিজমে। সবাই আলাদা আলাদা ফ্যামিলি থেকে এখান থেকে এসেছেন, কিন্তু যখন এখানটা আসবো আমরা সবাই একটা ফ্যামিলি, ঠিক আছে? এই ফ্যামিলিটার নাম হচ্ছে, বোটের নাম যেটা ওইটা হবে, ঠিক আছে? এবার যখনই যেখানটা যাবেন এই বোটের নামের হিসাবে ডাকা হবে। কেউ কোনো নদীতে কোনো কিছু ফেলবেন না, প্লাস্টিক জাতীয় জিনিস বা কোনো কিছু ডাস্টবিন হিসাবে ফেলবেন না। ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিনে ফেলবেন। আর কালকে যখন আমরা গভীর জঙ্গলে যাব, ওখানটায় কিন্তু প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই। যেগুলো কেনা, যেগুলো মানে 10 টাকার 15 টাকার যে বোতলগুলো, ওগুলো কিন্তু অ্যালাউ নেই। ওগুলো সব রুমে রেখে চলে আসবেন। আমাদের এখানটায় বিসলারি বোতল আছে, এখানটায় ও জগ আছে, ওখান থেকে জল আপনারা সবাই খেতে পারবেন। বোট যাচ্ছে, আর আমরা দুপাশে জঙ্গল মাঝখান দিয়ে যাচ্ছি। আর সুন্দরবন মানেই ম্যানগ্রোভ অরণ্য, দুপাশেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন। প্রপার বাদাবনটা এখন আমরা পাইনি, তো এরকম দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু ভেসে যেতে বেশ ভালোই লাগছে। লঞ্চে করে যাচ্ছি, কখনো একদম তীর ঘেঁষে যাচ্ছে, আবার কখনো বেশ একটু দূরে চলে আসছে। এই সবে তীর ঘেঁষে যাচ্ছিলাম, এবার কিন্তু আবার অনেকটাই চলে এলাম তীরের থেকে। আর এখানে বিভিন্ন রকমের গাছ আছে, ম্যানগ্রোভের গাছই, সুন্দরী, আমরা তো জানি সুন্দরী, গড়ান, গেওয়া, গোলপাতা, এরকম বিভিন্ন রকমের গাছ হয় যেগুলো ম্যানগ্রোভ গাছ। আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে আজকে যাব, আশা করছি আরও ভালো অরণ্য আমরা এরপরে পাবো। সবে তো আমাদের যাত্রা শুরু। ইলিশ উৎসব মানেই খাওয়া দাওয়ার উৎসব। আমরা ব্রেকফাস্ট করলাম খানিক্ষণ আগেই, এবার কিন্তু চলে এলো চিংড়ি ফ্রাই। গরম গরম চিংড়ি ফ্রাই হাতে নিয়ে কিন্তু আমি এখন আপনাদের সাথে কথা বলছি। ইলিশ উৎসবে এসেছি, আর একটু রান্না বান্না না দেখালে চলে। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে রয়েছে, এখানে ইলিশ মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, ইলিশ মাছ সর্ষে দিয়ে ইলিশ হবে। পাশে রয়েছে পাবদার ঝোল হবে। এপাশে কড়াইয়ে হচ্ছে আলু ভাজা থাকছে, ডাল থাকছে, আর সঙ্গে এখন দিদি যেটা করছেন ওখানে রান্না হচ্ছে পুঁই শাক হচ্ছে ইলিশ মাছের মুড়ো দিয়ে। এইটা হচ্ছে লঞ্চের কিচেন থেকেও একটু দেখিয়ে দিলাম আজকের রান্না বান্না কেমন চলছে।
এসে গেছে গরম গরম চা, চা দেওয়া হচ্ছে। খেয়ে নেব এক কাপ গরম গরম চা। আমার সঙ্গে দুজন সফর সঙ্গী রয়েছে, একদম ক্ষুদে সফর সঙ্গী, ম্যাচিং ম্যাচিং জামা পরে বসে আছে। একটু জেনে নেবো ওদের নাম, বলে দাও। আমার নাম মৌপ্রিয়া চ্যাটার্জি। ভেরি গুড। আমার নাম রীতিশা চ্যাটার্জি। এই দুজন ক্ষুদে সদস্য আমাদের সঙ্গে রয়েছে, আমার বেশ ভালো লাগছে। ইলিশ উৎসব যেটাকে ঘিরে সেই ইলিশ মাছই আমি নিয়ে দাঁড়িয়ে আছি এখন। এই হলো ইলিশ। একদম এটা বলে রাখি, এই যে আমরা যে ট্রাভেলের সঙ্গে এসেছি, ট্রাভেল এজেন্সির সঙ্গে, এরা কিন্তু একদম টাটকা ইলিশ, বাজারের টাটকা ইলিশটাই সবাইকে খাওয়ায়। এই সুন্দর করে সাজিয়ে ইলিশটাকে রাখা হয়েছে, একদম নুন হলুদ এবং সঙ্গে লঙ্কা গুঁড়ো, সুন্দর করে সাজানো ইলিশ আমি ধরে আছি। বাজার থেকে একদম টাটকা ইলিশটা যখন আসছে সঙ্গে সঙ্গে, কোনো ইলিশ কিন্তু এখানে সেই ফ্রিজে রাখা বা বরফে রাখা ইলিশ না, একদম টাটকা ইলিশ আসলে কি পাচ্ছেন কিন্তু এদের সাথে আসলে। এই সাইজের ইলিশ বা এর থেকে বড় সাইজের ইলিশ কিন্তু এখানে আপনাদের সার্ভ করা হবে। এই যে হলো ইলিশ, এগুলোই কিন্তু আমাদেরকে রান্না করে দেওয়া হবে। আর আমরা পৌঁছে গেছি গোসাবাতে। এরপরে আমরা দুটো স্পট দেখে নেব। চলুন, আমি এরপরে যাব, স্পটগুলো কী আছে দেখে নেবো চট করে। নেমে পড়লাম আমাদের প্রথম স্পটে। প্রথমেই চলে এলাম গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলোয়, যেটা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন বানিয়েছিলেন 1900 সালে। উনি ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী ও জনহিতৈষী, যার উদ্যোগে সুন্দরবন এলাকা, বিশেষ করে গোসাবা এলাকার অনেক উন্নতি হয়েছিল। বাংলোর হিস্ট্রিটা আমি একটুখানি জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে বিশালের কাছ থেকে একটু জেনে নেব। এখানটায় যে এই যে বাংলোটা দেখছেন, এটা স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের ছিল। তিনি হচ্ছেন একজন স্কটিশ পার্সন ছিলেন। তিনি আমাদের সুন্দরবনে এসেছিলেন। আমাদের সুন্দরবন যেই দ্বীপটা আছে, এই দ্বীপটাকে যতটা উন্নত করা যায়। গোসাবা এরিয়ার গ্রামোন্নয়নের পিছনে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের অনেক অবদান আছে। এই বাংলোটা সম্পূর্ণ কাঠের তৈরি এবং যেহেতু পাশেই নদী, সেই কারণেই বাংলোটাকে বেশ উঁচু করে বানানো হয়েছে। এরপরে চলে এলাম বেকন বাংলোতে। বেকন বাংলোর একটা ইতিহাস রয়েছে। বেকন বাংলো কিন্তু হ্যামিল্টন সাহেবের তৈরি করা একটা বাংলো। এই বাংলোটা সবার কাছে খুব পপুলার। তার কারণ হচ্ছে এইটা, এখানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে রয়েছে সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু। এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন বলেই জায়গাটা অনেকটাই লোকের কাছে জনপ্রিয়। এখানে এসে দু রাত এই বাংলোতেই কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের স্ট্যাচু রয়েছে, যেখানে এসে ওনারা রুরাল ডেভেলপমেন্ট নিয়ে, হ্যামিল্টন সাহেব যেহেতু রুরাল ডেভেলপমেন্ট নিয়েই কাজ করতেন এই সুন্দরবন এলাকাতে বা গোসাবা এলাকাতে, এইখানে এসে এই ব্যাপারটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করেছিলেন। যেহেতু ভীষণ ভালো কাজ করেছিলেন এখানে হ্যামিল্টন সাহেব, সেই কারণেই কিন্তু উনি এখানে এসেছিলেন এবং তার সেই এখানকার যে কাজটা সেটা দেখে অনুপ্রাণিত হয়ে বোলপুরেও ঠিক সেটাই উনি অ্যাপ্লাই করেছিলেন সেখানকার রুরাল ডেভেলপমেন্টের জন্য। এই হলো বাংলোটা, জায়গাটা পুরোটাই। প্রচুর ট্যুরিস্ট এসছেন এখন, অনেক ট্যুরিস্ট। এই গরমকাল হলে কি হবে, ইলিশ উৎসবে প্রচুর ট্যুরিস্ট এখন সুন্দরবনে। আর এই যে হলো একটা বড় কাঠের বাংলো। যেহেতু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, সেই কারণে এখানে যতক্ষণ এটা খোলা থাকে সারাক্ষণই রবীন্দ্রসঙ্গীত বাজে, এখনও কিন্তু বাজছে। আর একটা জিনিস আমি একটু আপনাদের দেখাবো, এখানকার সমবায় চলতো এখানে। ড্যানিয়েল সাহেব এখানে, হ্যামিল্টন সাহেব এখানে সমবায় চালাতেন এবং সেটা দেখেই মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। এখানে ঘরগুলো কিন্তু খোলা হয় না, ঘর বন্ধ থাকে। সেই তখনকার সময়ের ঘর। রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 1932 সালে। সেই সময়ে এই ঘরগুলো কিন্তু ছিল, তার অনেক আগেই এই ঘরগুলো তৈরি করা হয়েছে, কিন্তু ঘর বর্তমানে সব বন্ধ, ভেতরটা পুরো অন্ধকার। এই বেকন বাংলায় ঢুকতে গেলে একটা এন্ট্রি ফি লাগে, 10 টাকা করে টিকিট কেটে কিন্তু এর ভেতরে প্রবেশ করতে হবে। প্রায় 1:30 বাজে, খাবার কিন্তু সার্ভ করা শুরু হয়ে গেছে। এখানে এই ভাইরা রয়েছে, এরা খাবার সার্ভ করছে। প্রত্যেকের গায়ে কিন্তু রয়েছে অ্যাপ্রন। লঞ্চের মধ্যেই কিন্তু এরকম খাবার জলের ব্যবস্থা রয়েছে। আর সঙ্গে এখানে হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশও দেওয়া হয়েছে। খাবার পর্ব চলছে, মাছ সার্ভ করা হচ্ছে। পাবদা মাছ ছিল, আর এরপরে দেওয়া হচ্ছে ইলিশ মাছ।
রান্না কেমন হয়েছে বলো একটু। দারুণ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। কেমন লাগছে রান্না? খুব ভালো। ভালো তো? প্রতিটা প্রিপারেশন ঠিক আছে? দারুণ। আচ্ছা আচ্ছা। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে কী কী আছে একটু বলে দিই, দুপুরের মেনুতে কী কী আছে বলে দিই। আলু করলা ভাজা আছে, সাদা ভাত, আচ্ছা এখানে আছে ডাল, একটা পাঁচমিশালি পুঁই শাকের ঘন্ট, মাছের ইলিশ মাছের মুড়ো দিয়ে, এখানে রয়েছে পাবদা মাছের কালিয়া, এখানে রয়েছে সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। চলুন আমি একটু টেস্ট করে বলি। সর্ষে ইলিশ আমি একটু টেস্ট করে বলি আপনাদের। ইলিশ মাছটা বেশ স্বাদ আছে। লাঞ্চ কমপ্লিট। লাঞ্চের পরে আবার চলে এসছে আম। এই সময় আমটা অ্যাভেলেবেল, তাই আম দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা সিজনাল ফ্রুটই দেওয়া হয়। এই সময় আমটা অ্যাভেলেবেল, গরমকাল, তাই আম পেয়েছি। ওরা সুইমিং করতে করতে চলে আসে অনেক সময়, ঠিক আছে? তাই জন্য এখানটা বড় বড় নেট দেওয়া, যেন টাইগাররা যেন এপাশ থেকে ওপাশ থেকে যেন না যেতে পারে। এই জায়গাটা দিয়ে যাচ্ছি, সেখানে অনেকটা নেট লাগানো আছে, অনেকটা রাস্তায়। এখানটা একদম খোলা জায়গাটা, সেই জন্য এই জায়গাটাই দেখাচ্ছি। এই জায়গাটা নেটটা যেভাবে লাগানো আছে পরিষ্কার দেখা যাচ্ছে। এই দিকটায় কিন্তু বাঘ বেরোয়, সেই কারণেই এইভাবে নেট লাগানো রয়েছে। মনে করা হয় এই নেটটা আসলে বাঘেদের কাছে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এখন বাজে বিকেল 4টে, আর আমরা পাখিরালয়ে চলে এলাম। এবার আমরা হোটেলে চলে যাব, অর্থাৎ আজকের মতো আমাদের ট্যুরের সমাপ্তি। এরপরে আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হবে, সেখানেই আজকের দিনটা রাতটা কাটাবো আমরা। আর আজকে কিন্তু আছে ঝুমুর নাচ সন্ধ্যেবেলায়, সেটাও হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমাদের রাতের আস্তানা হবে পাখিরালয়, আর আমরা এখন এই পাখিরালয়ে নেমেছি। সুন্দরবন টাইগার রিজার্ভ, এই যে গেট করা রয়েছে, এটাই হলো পাখিরালয়ের এন্ট্রান্স। যাচ্ছি আমরা পাখিরালয়ে। পৌঁছে গেলাম আমাদের গেস্ট হাউসে, যেখানে আজকে আমরা রাত কাটাবো। অর্থাৎ আমাদের দুদিনের আস্তানা হচ্ছে এটা দরিয়া 2। দরিয়া 2তেই কিন্তু যারা এই বোটটাতে করে আমরা সবাই এলাম, এখানেই রাখার ব্যবস্থা। আর একটা জিনিস, প্রত্যেকের জন্য কিন্তু থাকছে এসি রুমের ব্যবস্থা। আমি এদের একটা রুম আপনাদের এবার দেখাবো। চলে এলাম রুমে। এই হলো রুম, যেখানে দুপাশে দুটো বেড রয়েছে, কুইন সাইজ বেড। দুজন 4জন খুব সুন্দরভাবে থাকা যাবে, বাচ্চা থাকলেও থাকতে পারে সঙ্গে। আপনাদের আগেই বললাম এসি রুম, এসি চলছে, ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে। আর এই পাশে একটা মাঝখানে একটা রয়েছে টেবিল। ঘরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে টালি লাগানো দেওয়ালগুলোতে, সঙ্গে কম্বলও দেওয়া রয়েছে। আর দেখে নেবো এরপর এদের ওয়াশরুমটাও দেখে নিচ্ছি। বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, সঙ্গে গিজার ফেসিলিটিও রয়েছে। এরা আরও একটা গেস্ট হাউসে রাখে, যেই এজেন্সির সাথে আমরা এসেছি, পাশাপাশি দুটো, যেটা রূপসী বাংলা গেস্ট হাউস, এইখানেও এরা রাখে। দুটো গেস্ট হাউসেই রাখে, সেই কারণে আমি দুটো গেস্ট হাউসেই দেখিয়ে দিচ্ছি। এদেরও একটা রুম কিন্তু আমি দেখিয়ে দেবো। এবার দেখে নিচ্ছি এবার রূপসী বাংলার একটা রুম। এই হলো রূপসী বাংলার রুম। আমরা কিন্তু আজ রূপসী বাংলাতেই থাকবো। বড় বেড, 3জন থাকতে পারে ভীষণ ভালোভাবে, 4জনও থাকা যেতে পারে, এত বেশি। বেডের শেপটা একটু অন্যরকম। রুমটার সাথে এসি তো রয়েছেই, ব্যালকনি রয়েছে একটা। এই হলো ব্যালকনি। যেহেতু গাছপালা এইসব জায়গায় বেশি, তাই বারান্দায় গেলে গাছ বেশি দেখা যাচ্ছে। ওয়াশরুমটাও দেখে নিচ্ছি। এই হলো এদের ওয়াশরুম। আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি রুমের বাইরে এসেছি, যেখানে আমাদের আজকের সন্ধ্যের অনুষ্ঠান আছে, ঝুমুর নাচ হবে। শিল্পীরা সব রেডি আছেন, খালি আমরা যারা আছি টুরিস্ট, তারা এখনও রেডি নেই, সেই কারণেই শুরু করতে পারছেন না। একে একে সবাই আসছে, এখানে বসে গেলেই ওরা শুরু করে দেবে ওদের প্রোগ্রাম। এরপরে আমরা দেখব ঝুমুর নাচ। এটা কিন্তু যেই এজেন্সির সাথে আমরা আসছি তারাই অ্যারেঞ্জ করে। আমাদের সকলের একটা মনোরঞ্জনের জন্যই ঝুমুর নাচটা হয়ে থাকে। ঝুমুর নাচ দেখতে দেখতে মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেছি।
এদিকে চলছে ঝুমুর নাচ, আর হাতে এসে গেল গরম গরম চাউমিন, আর সঙ্গে তো ঝুমুর নাচ এনজয় করছি। বেশ সুন্দর একটা সন্ধ্যা কিন্তু আমরা কাটাচ্ছি। ঝুমুর নাচ দেখে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা একটু আশপাশটা ঘুরে দেখতে। এইখানে একটা ছোট্ট মার্কেট আছে, মার্কেটটা কিন্তু এক্সপ্লোর করা যেতে পারে বা করতে পারেন। বেশ কিছু দোকানপাট রয়েছে যেখানে সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এখানকারই কিছু তৈরি করা জিনিস, প্লাস বাইরে থেকেও আসে, এরকম বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু এসে ঘুরে দেখতে পারেন। এই যে যেমন এই ব্যাগগুলো খুব দেখতে পাচ্ছি, সুন্দরবন লেখা ব্যাগগুলো, এগুলো 70 টাকা 100 টাকা করে সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে। সফট টয়েসের দোকান রয়েছে, সফট টয়েসও কিছু দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায়। এই যে সফট টয়েস, এরকম দোকান আছে। সন্ধ্যাবেলা তো আর কিছু করার নেই, একটুখানি এরকম আশপাশটা ঘুরে দেখা, কেনাকাটা টুকটাক সেরে নেওয়া যেতে পারে। রাতের খাবার দিয়ে দিয়েছে, 9:15 মতো বাজে। আমরা রাতের খাবার নিতে খেতে চলে এসেছি। খাবারে আছে সাদা ভাত, একটা আলুর দম, স্যালাড আছে, আর আছে মাটন। এই হলো আজকের মেনু। তো আমরা খেতে বসে পড়েছি, বেশ টায়ার্ড, তাই খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। কালকে আবার ভোর ভোর উঠে বেরোনো আছে। চলুন খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয়। আপনারা জানেন আমি গতকাল আমরা পাখিরালয়ে স্টে করেছিলাম, আজ রাতেও পাখিরালয়তেই স্টে করব। এখন বাজে সকাল 7:30 মতো। আমরা আবার সেকেন্ডের জন্য বেরিয়ে পড়ছি। আজকে কিন্তু সারাদিন অনেকগুলো জায়গা আমাদের ঘুরে দেখতে হবে, আর সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি আমাদের সময় দেওয়া হয়েছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, এখানেই আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। কালকে আমরা যেখানে নামলাম সেখানেই কিন্তু রয়েছে আমাদের লঞ্চ। আমরা এবার সেখানে উঠবো। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যে যারা এই সুন্দরবন ঘুরতে আসছেন তারা কিন্তু আজকে আমরা কিন্তু যাব অনেকটা কোর এরিয়ায়, যেখানে কিছু বন্য প্রাণী দেখা যেতে পারে, সেরকম কোর এরিয়াতেই যাওয়া হবে। সেই কারণে কিছু রেস্ট্রিকশন রয়েছে, যে সঙ্গে কোনো প্লাস্টিক বোতল ক্যারি করা যাবে না। বা আরও একটা জিনিস, আপনারা যারা আসছেন তারা কিন্তু এই জায়গাটাকে নোংরা করবেন না, প্রকৃতিকে বা পরিবেশকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। পরিষ্কার রাখবেন, সঙ্গে কোনো প্লাস্টিক ক্যারি করা যাবে না, আর আই কার্ডটা অবশ্যই ক্যারি করবেন, কারণ এটা পারমিশনের ব্যাপার আছে, যেহেতু একটা কোর এরিয়ায় নিয়ে যাচ্ছে আজকে, সেই জন্য আই কার্ড সকলের ক্যারি করবেন। আর সঙ্গে ছাতা টুপিটা রাখবেন, কারণ রোদ্দুর ভালো আছে ইলিশ উৎসবের সময়, যেহেতু এই মে জুন জুলাই মাসটা এখানেই ইলিশ উৎসব হয়, তাই জন্য ছাতা টুপি পারলে ক্যারি করবেন রোদটা থেকে বাঁচার জন্য। লঞ্চ এখন ছাড়ছে, সেখানে রচা সঙ্গে বিস্কিট। সকালে লঞ্চ ছেড়ে দিল 8টার সময়, আর বাইরে বইছে মৃদুমন্দ হাওয়া। সুন্দর হাওয়া খেতে খেতে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। আজকে অনেক কিছু দেখতে হবে, সারাদিনটাই বেশ ভালোই চলবে পরিশ্রম, আর প্রচুর বোট কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল সব টুরিস্টদের নিয়ে। দারুণ লাগছে, ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। একটু বৃষ্টি হলে কিন্তু আরও ভালো লাগবে। ইলিশ উৎসবে এসছি, সঙ্গে যদি ইলিশে গুড়ি একটা ব্যাপার থাকে তাহলে আরও জমে যাবে ট্যুরটা। এই হলো আমাদের ক্যাপ্টেন, যে আমাদের নিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর জায়গা দেখাতে। আর ক্যাপ্টেনের সামনেই রয়েছে এইখানে ক্যাপ্টেনের ঘর। আর এই যে এইখানে সব খুদের দল বসে বসে হাওয়া খাচ্ছে। আমরা এসে পৌঁছালাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তবে আজকে আমরা এখানে নামবো না, এখান থেকেই করাতে হয় পারমিশন, যেহেতু আমরা কোর এরিয়ায় ঢুকবো, এখান থেকেই পারমিশন করাতে হয়। আমরা ওয়েট করছি পারমিশনটা করানোর জন্যই। গেছে লঞ্চ থেকে লোক, কিন্তু এটা পরে দেখানো হবে আমাদেরকে। এখান থেকেই পারমিশন হয় এবং এখান থেকেই কিন্তু সরকারি গাইড প্রোভাইড করা হয়। আমরা আমাদের সঙ্গে গাইড পেয়ে গেছি, একজন সরকারি গাইড, যেটা সজনেখালি থেকে আমাদেরকে গাইড দেওয়া হলো। গাইড আমাদের সঙ্গে থাকবেন এবং সমস্ত জায়গাটা গাইড করবেন। আমি শোনাবো একটু উনি কি বলছেন। এই নদী সাঁতার করে বাঘ কিন্তু গ্রামে চলে যায়। আপনার ইউটিউব হোয়াটসঅ্যাপ দেখেন বাঘ সাঁতার করে যাচ্ছে, মাথাটা জলে ভেসে আছে। সুন্দরবনে বেশিরভাগ সাইক্লিংটা ওইভাবে একটা বদ্বীপ থেকে আরেকটা বদ্বীপ সাঁতার করে যাচ্ছে, কারণ একটা দ্বীপে খাবার না পেলে আরেকটা দ্বীপে যেতে হবে।
একের পর এক এরকম খাড়ি ছাড়িয়ে আমরা কিন্তু যাচ্ছি। খাড়িগুলোতে কিন্তু ঢোকা যাবে না, নেট দেওয়ার রয়েছে, ওই জায়গাগুলো যাওয়ার বারণ। এরকম খাড়ি ছাড়িয়ে পরপর আমরা যাচ্ছি, পাশ দিয়েই যাচ্ছি, একের পর এক খাড়ি ছাড়িয়ে যাচ্ছি সুধন্যখালির উদ্দেশ্যে। নেমে পড়লাম সুধন্যখালিতে। এই হলো সুধন্যখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে ঢুকছি আমরা। আচ্ছা, ঢুকেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বনবিবির মন্দির। এই হলো বনবিবির মন্দির। আপনারা জানেন সুধন্যখালি বা সুন্দরবন এরিয়াতে বনবিবি, মুসলিমদের কাছে যিনি বনবিবি, হিন্দুদের কাছেই তিনি বনদুর্গা বা বনদেবী। সেই পুজো করেই কিন্তু এই জঙ্গলে প্রবেশ করা হয়, কারণ এখানে বাঘের উপদ্রবটা ভীষণই বেশি। যে কোনো এই কারণ এখানে রয়েছে দক্ষিণ রায়, এখানে বাঘকে দক্ষিণ রায় হিসেবে পুজো করা হয়। যে কোনো বনবিবির মন্দিরেই পাবেন এরকম দক্ষিণ রায়ের মূর্তিও পাবেন। এখানে পুজো করেই যারা সুন্দরবনে আসছেন কাঠ সংগ্রহ করতে বা মধু সংগ্রহ করতে, মাছ ধরতে, মিন সংগ্রহ করতে, তারা কিন্তু এখানে আসেন, পুজো করে তারপরেই প্রবেশ করেন। এই যে বাঘ দেবতা এবং মা বনবিবির মন্দির, যিনি হচ্ছেন দক্ষিণ রায়, তাকেই বলা হয় বাঘ দেবতাকেই বলা হয় দক্ষিণ রায়। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে। এইটা রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের বাগান। আমরা এটার পরে ঢুকছি। এখানে বিভিন্ন রকম সুন্দরী, গড়ান, গেওয়া, গোলপাতা, বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে রয়েছে। এটা আমরা পরে যাব। এখন আমরা যাচ্ছি এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে, সেই ওয়াচ টাওয়ারে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা একদম ওয়াচ টাওয়ারের কাছে, একদমই কাছে, যেখান থেকে আমরা নামলাম লঞ্চে করে, সেখান থেকে মিনিট 5 লাগলো। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ একটা ঠান্ডা হাওয়া। আর এই হলো ওয়াচ টাওয়ার। সবাই এখন ওয়াচ টাওয়ারে উঠছেন দেখবেন বলে। দোতলা 3তলা ওয়াচ টাওয়ার। এখান থেকে যদি কিছু দেখার থাকে এখান থেকেই দেখা যায়। তবে শীতকালে যতটা বন্যপ্রাণী দেখার সম্ভাবনা থাকে, গ্রীষ্মকালে কিন্তু ততটা থাকে না। আমি এখান থেকে একটু দেখাচ্ছি। এখানে কিন্তু নেট দিয়ে ঘেরা, কারণ আমি বললাম এটা ওপেন ফরেস্ট। এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে। এখানে কিন্তু যে কোনো বন্যপ্রাণী দেখতে পারেন। তবে হ্যাঁ, ওরা রয়েছে খোলা জায়গায়, আমরা রয়েছি আটকানো জায়গায়। সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম। উঠে এসে এই পাচ্ছি ভিউটা দেখাচ্ছি, যেটা নিচ থেকে দেখালাম সেটাই একটু ওপর থেকে। এই হলো ভিউটা। ম্যানগ্রোভ অরণ্য যেটা আছে, সেই ম্যানগ্রোভ অরণ্যে আমরা এবার চলে এসেছি। এই যে গড়ান গাছ, এই হচ্ছে গড়ান। এই ফলটা কিন্তু খাওয়া যায় তাহলে সসের মতো। আচ্ছা, এইটা গোল বলেই নাম, গোলপাতা নাকি? ফলের থেকে গোলপাতার নামকরণ। না, লবণাম্বু বা ম্যানগ্রোভ অরণ্যের যেটা বৈশিষ্ট্য, এই ঠেসমূল। সুধন্যখালি থেকে ঘুরে এলাম, এসেই এলো গরম গরম লুচি, ছোলার ডাল আর মিষ্টি। এই নিয়ে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট সারবো। আমরা একদম বাঘের এরিয়াতে চলে এসেছি, একদম ছোট খাড়ির মধ্যে ঢুকে গেছি আমরা এবার। এই যে এইখানে রয়েছে এরকম পরপর ছোট ছোট দ্বীপ রয়েছে। এই জায়গাটায় কিন্তু পরপর অনেক দ্বীপ রয়েছে, আর এখানেই বাঘের বেরোনোর চান্স খুব বেশি। ঘন জঙ্গল, আর যেরকমভাবে গাছের রঙগুলো বাঘেদের গায়ের রঙের সঙ্গে কিন্তু অনেকটাই ম্যাচ করে যায়, সেই কারণে কিন্তু এইসব জায়গাতেই কিন্তু বাঘ বেশি দেখা যায়। এই খুদে দুজন আজকে আবার নতুন ড্রেস পরে চলে এসছে, রীতিশা আর মৌপ্রিয়া। ওদের কেমন লাগছে ওরা একটু বলবে। আমরা এখন সুন্দরবনে যাচ্ছি, লঞ্চে করে যাচ্ছি, খুব মজা লাগছে। আমরা এখন বাঘ দেখার জন্য নৌবাগে যাচ্ছি। বাবা, কোথায় এসেছো তুমি? সুন্দরবনে। এই সামনে দেখতে পাচ্ছি হরিণ দেখা যাচ্ছে। হঠাৎ দেখা মিলল একটা হরিণের, যে মনের আনন্দে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর এই মৃগের দেখা পেয়ে লঞ্চে কি প্রবল উত্তেজনা। যদিও এই সময় বাঘ মামা অর্থাৎ দক্ষিণ রায়ের দেখা পাবো এই আশা নিয়ে আসিনি, তবে আমি বলবো একটা পিকনিকে আসছি এরকম মুডে আসাই ভালো। আর যদি বরাত জোরে দক্ষিণ রায়ের দেখা মিলে যায় তাহলে তো সোনায় সোহাগা। এই র্যাপ করে এরকম ফ্রাই দেওয়া হয়েছে ললিপপের মতো। এই হলো ফ্রাই, ভোলা মাছের ফ্রাই। আজকে আমাদের দ্বিতীয় দিন, দারুণ সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ আর সুন্দর ফুরফুরে হাওয়া বইছে। আর এত সুন্দর একটা জার্নির সাক্ষী হতে গেলে আসতেই হবে এই সুন্দরবন ইলিশ উৎসবে। এরপরে আমরা ক্রস করছি পঞ্চমুখানি, অর্থাৎ 5টা নদীর মিলনস্থল।
মাতলা রিভার, এড়োভাঙা রিভার, বিদ্যাধরী রিভার, গোমতী রিভার, এটা গাজী রিভার, এটা 5টা নদীর মিলন পয়েন্ট। এটা আমরা এই 5টা নদীর উপর দিয়ে গিয়ে ক্রস করে আমরা কিন্তু বাম দিকে ছোট ক্যানেলে চলে যাব। ক্যানেলটার নাম হচ্ছে দোবাকি ক্যানেল। পঞ্চমুখানি ক্রস করে আমরা যাচ্ছি দোবাকির দিকে। একদম ভীষণ ওয়াইড এই জায়গাটা, মানে যেদিকে তাকাচ্ছি শুধু জল, আর কিছু দেখতে পাচ্ছি না। এসে নামলাম দোবাকি ক্যাম্পে। এই হলো দোবাকি ক্যাম্পের গেট, এবং এখানেই রয়েছে ক্যানোপি ওয়াক। এরকম ওপর দিয়ে আমরা হাঁটবো, দুপাশ দিয়ে আটকানো, দুপাশে ঘেরা থাকবে, মাঝখান দিয়ে চলার পথ। এই হলো সেই ক্যানোপি ওয়াক, যেখান দিয়ে আমরা হাঁটবো এবং দুপাশে দেখতে দেখতে যাব যদি কিছু দেখা যায়। আমরা কিন্তু এখানেও খাঁচার ভেতরেই থাকছি, আর বন্য প্রাণীরা রয়েছে একদম খোলা, যেটা অভয়ারণ্য, খোলা জায়গায়। এখানটা একটুখানি দাঁড়িয়ে গেলাম, খানিকক্ষণ অন্তর অন্তর এরকম চওড়া জায়গা করা রয়েছে, আর এখান থেকেই কিন্তু অনেক কিছু দেখা যেতে পারে যদি কপাল ভালো থাকে। এখান থেকেই কিন্তু অনেক কিছু দেখা যেতে পারে। এই যে দোবাকি ভিউ পয়েন্টে চলে এলাম। এটা কিন্তু একটা বড় ভিউ পয়েন্ট সুন্দরবন এলাকায়। যারা ঘুরতে আসছেন সুন্দরবনের জন্য এটা দোবাকিটা একটা খুব ভালো ভিউ পয়েন্ট। এটা খাড়ি, দুপাশে চারিদিকে ম্যানগ্রোভ গাছ, গেওয়া, হেতাল, সমস্ত রকম গাছ রয়েছে। এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে এই জায়গাটা। ক্যানোপি ওয়াক দিয়ে যখন যাবেন এরকম বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া থাকবে, কোন জায়গায় সুন্দরবনে কী কী রয়েছে, মানে এখানে জোয়ার ভাটার ব্যাপারটা কী রয়েছে, কখন কি দেখা যায়, সুন্দরবনের নেচারটা কি, জিওলজি অফ সুন্দরবন, এরকম বিভিন্ন রকমের জিনিস কিন্তু সুন্দর করে ট্যুরিস্টদের জন্য দেওয়া রয়েছে, যাতে সুন্দরবন সম্বন্ধে খুব সুন্দর একটা ধারণা নিয়ে আমরা যেতে পারি। এই যে সুন্দরবনের ভূতত্ত্ব, রেড ঘোস্ট ক্র্যাব বা ভূত কাঁকড়া, এটা কিন্তু এখানে অনেক আমি দেখতে পাচ্ছি রয়েছে প্রচুর। এইখানে আসলে এখানে যদি একটু দাঁড়িয়ে যান দেখতে পাবেন প্রচুর এরকম লাল কাঁকড়া রয়েছে এখানে। উঠে গেছি একদম দোবাকি ওয়াচ টাওয়ারে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ, পুরো একদম প্যানোরামিক ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 1:30 আর শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া। আজকে দুপুরের মেনুতে ইলিশ মাছের সঙ্গে রয়েছে এরকম বাগদা চিংড়ির মালাইকারি। লাঞ্চে বসে পড়েছি। লাঞ্চে আছে, প্রথমে দিয়েছে প্লেন ডাল আর আলু ভাজা, সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আর লেবু তো রয়েছেই। চলুন খাওয়া শুরু করা যাক। এরপরে এলো মাছের মুড়ো, ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাকের তরকারি। এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার, দারুণ হয়েছে। কচুর শাকের তরকারিটা দারুণ হয়েছে, এত ভালো হচ্ছে কচুর শাকটা। আর একবার নিয়ে নিলাম, যেটার জন্য এটা এইখানে আসা, ইলিশ খেতে। আজকে হচ্ছে সর্ষে ইলিশ, এই হলো ইলিশের পিস। এরপরে আছে চিংড়ির মালাইকারি, দারুণ আইটেম, জাস্ট জমে যাওয়া সব আইটেম কিন্তু পরপর এলো আজকে। খাওয়া মোটামুটি শেষের দিকে, প্রতিটা আইটেম ভীষণ ভালো করেছে, ভীষণ ভালো খেলাম। আর শেষ পাতে রয়েছে চাটনি আর পাপড়। আমরা দ্বিতীয় দিনের আমাদের বোটে সফর শেষ। এবার আমরা নেমে গেলাম, এখন বাজে বেলা 3টে মতো। এবার আমরা আবার আমাদের চলে এলাম পাখিরালয়, যেই হোটেলে ছিলাম সেখানেই আজকে আবার স্টে করব। ফিরে যাব এখন আমাদের হোটেলে। আর এখন এই হোটেলে বোট থেকে সবাই নেমে যাচ্ছে। এই সুন্দর একটা সময় আমরা কাটালাম। এই যে এরাও চলে যাচ্ছে, এবার যে যার ঘরে আমরা এবার চলে যাব, তাই তো? চল 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 চল। এই যে সরু রাস্তা, এই রাস্তা ধরেই এই দিক দিয়ে আমাদের যেতে হবে। আজকে আমাদের সেকেন্ড ডে, সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি।
আপনারা দেখলেন আমরা ঘুরে ঠুরে বেশ এলাম, এসে একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এবং রয়েছে একদম সুন্দর জায়গা, যেখানে একদম ঘাটে রয়েছি। আমাদের যে হোটেলে আছি তার পাশে এই ঘাটটা, দারুণ সুন্দর একটা সন্ধে হচ্ছে, দারুণ সুন্দর লাগছে। আর পাশেই রয়েছে টাইগার মোড় ঘাট। আর আমার সঙ্গে রয়েছে বাপ্পাদা, মানে এখানকার যিনি ওনার রয়েছেন। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, আপনাদের আগেই আলাপ করিয়েছি। আমি উল্টো দিকে সজনেখালির জঙ্গল। আমি একটুখানি বাপ্পাদা যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু জেনে নেব লোকে কেন এই সুন্দরবন এত আসতে চায়, এত কেন ভালো লাগে সুন্দরবন আসতে। আমরা যেমন চলে আসলাম 2-3 দিন প্রায় কাটিয়ে যাচ্ছি, 2 দিন হয়েই গেল। ম্যাডাম ঠিক কথা বলেছেন। সেটা হচ্ছে শুধু কি ইলিশ উৎসবে মানুষকে শুধু কি ইলিশ মাছ খেতেই আসবে, ঠিক তা আমি মনে করি না। আমি মনে করি আজকে যারা মানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে, যারা জেলা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা আজকে সুন্দরবনে আসছে, সুন্দরবনটাকে কি জানতে হবে। সেটা হচ্ছে সুন্দরবনটা হচ্ছে এমন একটা জায়গা যেটা হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছে। এই হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছে সুন্দরবনটাকে আজকে যে সারা বিশ্বের কাছে এই সুন্দরবনটাকে আমরা তুলে ধরেছি বিভিন্ন রকমভাবে। সেটা বিভিন্ন রকম কীভাবে আমরা যদি বলি এখানকার পশুরা, মানে এখানকার হচ্ছে আমরা যেটা বলি বাঘ মামা, যেটা বাঘ আমরা যেটা বলি, তাদের ক্লাইমেট তারা কীভাবে বেঁচে থাকে সেইটা কিন্তু আমাদের জানতে হবে। যে তাদের হচ্ছে সার্ভাইভাল তারা কী করে। এখানে নোনা জল, অথচ আবার এখানে ম্যানগ্রোভ আছে। এখানে ম্যানগ্রোভ যেটা আমার ছোটোবেলা আমরা বইতে পড়েছি, ম্যানগ্রোভটা যেটা, সেটা কিন্তু আমরা এখানে চাক্ষুষ থেকে শ্বাসমূল, ঠেসমূল দেখা যাচ্ছে এখানে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এবং আমরা খুব সুন্দর, আমরা যে বেরিয়েছিলাম, আমরা যে 2 দিন ঘুরলাম, বিশেষ করে আজকের দিন যেদিনকে আমাদেরকে একটুখানি কোর এরিয়াতে নিয়ে যাওয়া হলো, খুব সুন্দর আমরা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখতে পেয়েছি। দোবাকিতে তো ভীষণই ভালো, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। দোবাকিটা আমার ভীষণ ভালো লেগেছে। কোর এলাকা বলে ওটা হচ্ছে কোর এলাকা জোন, ওটা হচ্ছে মানুষের বসবাস। ওখানে শুধু আমাদের পশু পাখি ওখানে বসবাস, কোনো মানুষ নেই। কোর এলাকা বলে ওটাকে, যেটা দোবাকি, যেটা আমরা নিয়ে যাই দোবাকি, যেটা এটা বাঘের চান্স একটু দেখার চান্স বেশি থাকে। তো অ্যাকচুয়ালি এই যে বাঘ এখানে, যেখানে বাঘ এখানে, এই নদীটা অ্যাকচুয়ালি এত বড় নদী, এই নদীটা বাঘটা পেতে হার্ডলি 1.5 থেকে 2 মিনিট লাগবে। এত বড় নদীটা একটা জঙ্গল দিয়ে একটা জঙ্গল চলে আসতে 1.5 থেকে 2 মিনিট লাগবে। এটা অনেকে জানে না বা অনেক সব বোঝে না। আমরা যখন লঞ্চে করে যাচ্ছিলাম, তখন যে কোর এরিয়াতে আমরা গেছিলাম, ওখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। একটা অদ্ভুত মনে হবে একটা অন্য জায়গায় চলে এসেছি। এটা আজকের ট্যুরটা আমার ভীষণ ভালো লেগেছে। ইলিশ উৎসবে অনেকেই আসছেন, কিন্তু এসে হয়তো লঞ্চে করে ঘুরছেন, তারপরে আবার ফিরে হোটেলেই থাকছেন। আমি বলবো সেটা করবেন না। আমরা এই যেমন সন্ধ্যেবেলায় হাঁটতে হাঁটতে এই জায়গাটায় চলে এসেছি, একদম জেটি ঘাটে চলে এসেছি। এখানে পরপর 2-3টে জেটি ঘাট আছে। আর জেটি ঘাটে আসলে কিন্তু একটা মন ভালো হয়ে যাবে। সন্ধ্যেবেলা পারলে একটু আসুন, মার্কেট তো আছেই, একটা দিন মার্কেট ঘুরুন, যেমন আমরাও ঘুরেছি মার্কেট, আপনাদের দেখালাম। আবার আজকে চলে এসেছি এইখানটায়, এখানে এসেও বেশ কিছুটা সময় কাটান, দেখবেন মনটা কিন্তু ভালো হয়ে যাবে। কালকে তো আমরা যে হোটেলে ছিলাম সেখানেই আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা নিয়েছি। আজকে কিন্তু আমি একদম গঙ্গার ধারে, আমি বাপ্পাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা যে এখানে বসে খেতে পারি কিনা, একদম বাপ্পাদা বলেছে নিশ্চয়ই খেতে পারেন। তো আমি সঙ্গে চিকেন পকোড়া, হাতে গরম কফি এই নিয়ে দাঁড়িয়ে আছি, একদম নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আজকে চা আর কফিটা খাবো। রাত 9টা বাজে, ডাইনিং হলে চলে এসেছি আর আমাদের খাবারও সার্ভ করে দেওয়া হয়েছে। ডিনারে আজকে আছে পোলাও, চিকেন কষা, আর রয়েছে আলুর দম, সঙ্গে রয়েছে স্যালাড। তবে এদের রান্নাবান্না কিন্তু ভীষণ ভালো, আমরা এই কদিন ধরে খাচ্ছি, রান্নাবান্না কিন্তু বেশ ভালো। আজ আমাদের তৃতীয় অর্থাৎ শেষ দিন। আজকে কিন্তু আমরা যে যার বাড়ি ফিরে যাব। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা একদম বোটের কাছে চলে এসেছি। সকাল 8টা মতো বাজে, এই বোটের কাছে চলে এসেছি, বোটের উঠে পড়বো। 2টো পয়েন্ট ঘুরবো, একটা হচ্ছে সজনেখালি আর একটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এগুলো দেখে দুপুরের খাবার খেয়ে তারপরে কিন্তু আমাদেরকে আবার পৌঁছে দেওয়া হবে ক্যানিং, কারণ এই প্যাকেজটা ছিল ক্যানিং টু ক্যানিং। আপনারা আসলে ক্যানিং টু ক্যানিংই এই প্যাকেজটা করবেন। আমরা এসে নামলাম সজনেখালি ওয়াচ টাওয়ারে। এই হচ্ছে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রবেশ করছি আমরা এখানেই। সজনেখালিতেও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে, সেইটাই আমরা প্রথম স্পট এটাই, এখানে আমরা দেখে নেব। দেখে নিয়ে এখান থেকে আমরা চলে যাব লোকনাথ বাবার মন্দির। সব এখানে অ্যাকচুয়ালি
এটা এখানে থেকে প্রজনন করানো হয় এখানে। এই কচ্ছপটা অ্যাকচুয়ালি সারা পৃথিবীর বুকে দেখা গেছে কি অ্যাকচুয়ালি খুব মানে বিরল। এখানে সুন্দরবনে এটাকে প্রজনন করানো হয়, করে আমাদের এখানে ছেড়ে দেওয়া হয়, এই নদীতেই ছেড়ে দেওয়া হয়। এবার দেখা যাচ্ছে কি এরা অনেক দূর পর্যন্ত সার্ভাইভাল করতে পারে, 100 বছর বাঁচতে পারে এই প্রজনন, এই কচ্ছপটা, যেটা সুন্দরবনে নতুন করে এদের থেকে প্রজনন করানো হচ্ছে। এইখানেই প্রজননটা করানো হয়, তাই তো? প্রজননটা করানো হচ্ছে, এটা বিরল প্রজাতির কচ্ছপ। বিরল প্রজাতির কচ্ছপ। এখানে একটা সমবায় চালানো হয়, এখানকার যে দিদিরা রয়েছেন ওনারাই কিন্তু নিজের হাতে বানান। এখনো যেমন একজন দিদি বানাচ্ছেন, খুব সুন্দর সুন্দর জিনিস। এমন যেই ছবিগুলোর দাম কি পড়ছে 1000 টাকা। খুব সুন্দর, মানে এখানে আসলে সজনেখালিতে আসলে কিন্তু এরকম একটা ছোট্ট শপ রয়েছে যেখান থেকে নিতে পারেন। বোতল রং করা রয়েছে, ছাতা রয়েছে, এখানে রয়েছে টি শার্ট, এখানে বিভিন্ন রকমের চুড়ি, কাঠের চুড়ি, এগুলো 40 টাকা করে। টুপি যেখানে লেখা থাকছে সুন্দরবন বলে, এই আমি একটু পরে দেখাবো, এখানে লেখা থাকছে সুন্দরবন বলে, এই হলো টুপি। এগুলো কিন্তু নিতে পারেন, রোদ থেকেও বাঁচবেন আর সুন্দরবনের একটা স্মারক হিসেবেও কিন্তু সঙ্গে থেকে যাবে। খাঁটি মধু চাইছেন তাহলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। সুন্দরবনের থেকে ভালো জায়গা কিন্তু নেই যেখান থেকে খাঁটি মধু পাবেন। এইটা হচ্ছে 250 গ্রাম মধু, যার দাম পড়ছে 190 টাকা। এই সামনে রয়েছে ওয়াচ টাওয়ার, আর এইখানে থাকে কুমির, কিন্তু জোয়ার চলে এসেছে সেই কারণে কিন্তু কোনো কুমির দেখা যাচ্ছে না। যদি এটা ভাটা থাকতো এখানেই দেখা যেত কুমির, কপাল খারাপ, দেখতে পেলাম না। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপরে চলে এলাম। এই ওয়াচ টাওয়ারের ওপরটা কিন্তু ওপর থেকে এখান থেকে যদি কপাল ভালো থাকে বাঘ, হরিণ সব কিছু দেখা যায়। এটা যে ম্যানগ্রোভ ইন্টার প্রোটেকশন সেন্টার, এটা যখন আয়লা ঝড় হয়েছিল না, আয়লা ঝড়ের পর অনেকটা বিধ্বংসী, পেছন দিকটা মানে খারাপ হয়ে গেছিলো, তার জন্য এখন ঢুকতে দেওয়া হয় না। এটাকে একটা ইনোভেশন চলছে এটার এখন। এইটা হচ্ছে আপনাদের এখানের ভিতরে সব কিছু মডেলিং করে রাখা আছে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত হচ্ছে সুন্দরী গাছ। দেখুন এই সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নাম আছে। এই যে সুন্দরী পাতা দেখুন, দুটো কালার, দুটো ডিফারেন্স, নিচেরটা সাদা উপরটা সবুজ, দেখুন ডিফারেন্স আছে। এই সুন্দরী গাছ থেকেই কিন্তু সুন্দরবন নামটা দেওয়া হয়েছে, কারণ এখানে এই প্রচুর সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়। এখানে রেডি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এরা কিন্তু আমাদের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। লাস্ট 2-3 দিন ধরে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে, আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা যেন টাইম মতো সমস্ত খাবারটা পাই, সব কিছু কিন্তু এরা দেখছে। আজকে কি আছে ব্রেকফাস্টে? এটা কি? আজকের নান। বাহ, আজকে হচ্ছে নান আর কাবলি ছোলার তরকারি। এখানে সব কচি কাচারা আমাদেরকে কিছু বলবে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে, বলে ফেলো। শেষ দিন আমরা 3 দিন খুব মজা করলাম, খুব খারাপ লাগছে, আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ, আজকে বাড়ি চলে যেতে হবে। সত্যিই মন খারাপ লাগছে, তাই না? মানে 3 দিন খুব মজা করলাম। আমরা এবার দেখতে যাচ্ছি লোকনাথ বাবার মন্দির। প্রচুর টুরিস্ট আছেন, রাস্তাটা বেশ সরু, আর যাওয়ার পথে এরকম এই ফল কেটে বিক্রি হচ্ছে। সব একরকম ফল মেখে বানাচ্ছেন দিদি? বিভিন্ন রকমের ফল দিয়ে বানাচ্ছেন নাকি? যে যেটা চাইছে। কামরাঙা, শশা, পেয়ারা মাখা, তারপরে আম মাখা, কাঁচা আম মাখা। এসে পৌঁছালাম লোকনাথ মন্দিরে। গ্রামের ভেতর দিয়ে একটা সরু রাস্তা, সেই রাস্তা ধরেই কিন্তু হেঁটে আসতে হবে। তবে বলে রাখি বেশ খানিকটা কিন্তু হাঁটতে হবে, রোদ্দুর থাকলে কষ্ট হবে, ছাতা সঙ্গে রাখতে হবে, নাহলে কিন্তু হেঁটে আসা মুশকিল আছে। খড়ের ছাউনি দিয়ে তৈরি লোকনাথ মন্দিরে প্রবেশ করলাম। গ্রাম্য পরিবেশের সঙ্গে মানানসই এই খড়ের ছাউনি দেওয়া মন্দিরটা দেখতে বেশ লাগলো। লোকনাথ মন্দির দর্শন করে লঞ্চে উঠে দেখি, ও মা, কি সুন্দর বাউল গান হচ্ছে। এখানকারই স্থানীয় একজন বাউল উঠে সুন্দর গান শোনাচ্ছেন। আর এদিকে প্রকৃতি বেশ সেজে গুজে উঠছে আমাদেরকে বৃষ্টি উপহার দেওয়ার জন্য। শেষ দিনে প্রকৃতি আমাদের ইচ্ছে পূরণ করে দিল। ইলিশ উৎসবে এসেছি, আর একটু ইলশে গুড়ি বৃষ্টি দেখে যাব না, সেটা কি হয়? বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তার সঙ্গে সুন্দর হাওয়া।
এইটা মানে এইটার জন্যই আমরা কিন্তু দুদিন ধরে অপেক্ষা করছিলাম যে একটু কি বৃষ্টি নামবে না, একটু কি বৃষ্টির দেখা পাবো না। প্রকৃতিকে এতটাই আমাদের ওপর বিরূপ হবে, কিন্তু প্রকৃতি কাউকেই ফেরায় না, আমাদেরও ফেরালো না। আমরাও পেলাম বৃষ্টি, আর লঞ্চের ভেতরে যারা আমরা আছি তারা কিন্তু ভীষণ স্বস্তি পেলাম। আর বৃষ্টির স্বাদ নিতে নিতেই রেডি হয়ে গেছে আজকের দুপুরের খাবার। আজ রয়েছে ইলিশ বিরিয়ানি। বিরিয়ানির মাছ এবং আলু দুটোকে কিন্তু আলাদা করে রেখে দেওয়া হয়েছে। ইলিশ বিরিয়ানির সঙ্গে রয়েছে ডিম কষা। তৃতীয় দিনে সবার খাবার শুরু হয়ে গেছে। খাবার পরেই কিন্তু আমাদের আবার এরপর নেমে যাওয়া আছে খানিক্ষণের মধ্যেই, লাঞ্চ শেষ হওয়ার খানিক্ষণের মধ্যেই। আর আমি একটু জেনে নেব যারা খাচ্ছেন তাদের খাওয়া দাওয়া কেমন লাগছে বা তাদের অভিজ্ঞতাটাই বা কেমন। ম্যাডাম, একটুখানি জানবো, 3 দিন ধরে এই হংসরাজ প্যাকেজের সঙ্গে ঘুরছেন ট্যুরের সাথে, কেমন লাগছে, খাওয়া দাওয়াই বা কেমন? খুবই সুন্দর লাগছে, খাওয়া দাওয়াও খুবই ভালো। আজ তো ইলিশ বিরিয়ানি হয়েছে, খুবই ভালো লাগছে। ইলিশ বিরিয়ানি। আর এই যে থাকার যে ব্যবস্থা ছিল, এই থাকার ব্যবস্থা কেমন লেগেছিল? খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এসি রুম ভালোই লেগেছে। চলুন আরও একজনের কাছ থেকে জেনে নিই। দাদা, একটু জেনে নেবো। গুড আফটারনুন এভরিবডি। আমরা এসেছিলাম সুন্দরবনের ট্যুরে, হংসরাজ ট্যুরস ট্রাভেলস। এনাদের ব্যবহার খুব ভালো লেগেছে, আমি ইউটিউব থেকেই দেখে এসেছি। আজ আমাদের লাস্ট দিন। দুপুরের মেনুতে আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ বিরিয়ানি। প্রথম দিন থেকে আমাদের খুবই ভালো মানে ব্যবহার এনাদের পেয়েছি। খাওয়া দাওয়া থেকে চালু করে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, খুবই খাওয়া দাওয়ার মধ্যে খুব আমাদের যত্ন করেছে। আর চারিদিকে যেখানে যেখানে মানে নিয়ে যাওয়ার কথা ছিল সব জায়গায় আমাদের ঘুরিয়েছে। ওয়েদারটা একটু খুব গরম ছিল, কিন্তু লাস্ট দিনে খুব আমরা সুন্দর বৃষ্টি পেয়েছি। লাস্ট দিনে খুব ভালো ঠান্ডার মধ্যে এনজয় করেছি। আপনারাও আসবেন ইলিশ উৎসবে সুন্দরবনে। থ্যাংক ইউ সো মাচ। দুপুরে আমাদের পাতে পড়েছে আজকে ইলিশ বিরিয়ানি, বড় আলু রয়েছে, স্যালাড, আর সঙ্গে রয়েছে ডিম কষা। এই হলো আজকে শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিনের মেনু। হংসরাজ ট্যুরিজমের পক্ষ থেকে আজকে যে লাস্ট দিন ইলিশ মাছের বিরিয়ানি ছিল, তো আমরা কি কোয়ালিটি ইলিশ খাওয়াই, একদম টাটকা যে ইলিশটা খাওয়াই। আমি বললাম দাদাকে যে ইলিশটা দেখান, যে আমাদের টাটকা ইলিশটা আমাদের সবাইকে যদি দেখান তাহলে ওনারা যারা না আসবেন বুঝতে পারবেন। এবং যারা এনারা খেয়েছেন আজকের প্রত্যেকে আমাদের রিভিউ নিয়েছি আমরা, এই যারা দাদারা আছেন তারা খেয়েছেন, প্রত্যেকে রিভিউ নিয়েছি আমরা যে একদম ফ্রেশ যে ইলিশটা, যেটা অরিজিনাল ইলিশ সেটা হংসরাজ ট্যুরিজম যে খাওয়াচ্ছে তার প্রমাণ, বা আমরা যে সত্যি কথাটা বলছি তার চাক্ষুষ প্রমাণটা আমি ম্যাডামকে বললাম একটু দেখান। আপনারা যারা আমাদের মতো হংসরাজ ট্যুরিজমের সাথেই 2 রাত 3 দিনের এই ইলিশ উৎসবে আসতে চাইছেন, সেইটা আমি দাদার কাছ থেকে জেনে নেবো কীভাবে বুক করবেন, দাদার কন্ট্যাক্ট নাম্বার এবং বুকিং প্রসেসটা। আমাদের হচ্ছে যারা আমাকে ফোন করবেন 7384327673। আবার আপনাদের স্ক্রিনে নাম্বারটা আবার চলে আসবে, নাম্বারটা আমি যতই বলে দিলাম চলে আসবে, আপনারা পেয়ে যাবেন। নাম্বারটা ডেসক্রিপশনে ম্যাডাম দিয়েও দেবেন, সরাসরি কিন্তু ওনাকেই পাবেন। ফোন করলে আপনারা সরাসরি বাপ্পাদাকেই পাবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন। কথা বললে আমি আপনাকে বুকিং নেবো, এবং প্রতিটা রুম আমাদের এসি রুম, প্রতিটা রুমকে আমরা প্রতিটা গেস্টকে আমরা এসি রুমটা প্রোভাইড করে থাকি। এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। প্লাস উইথ ইলিশ মাছের বিভিন্ন পদ, সুস্বাদু পদ খাওয়ানো তো থেকে শুরু করে সব রকম। আজকে যেমন লাস্টে বিরিয়ানি হলো, প্রত্যেক খেয়ে যে খুবই ভালো বলেছে, তার জন্য অশেষ ধন্যবাদ। প্রত্যেকে আমাদের গেস্ট এসেছেন। আর আমার সঙ্গে ফোন করবেন, ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবেন, আমাকে ডাইরেক্ট বুকিং করতে পারবেন। ধন্যবাদ। 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসব প্যাকেজ যেটা আমরা করলাম সেটা শেষ, আর শেষ করছি পুরো তুমুল বৃষ্টি দিয়ে, যেটার জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। ঠিক সেটাই কিন্তু এখন এলো, ঠিক আমরা যখন নামবো। দেখতে পাচ্ছেন সব বোটগুলো কিন্তু এবার সোনাখালিতে এসে ভিড়ছে, এবং একে একে কিন্তু আমাদের এবার নামতে হবে। আর এই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আমরা নামবো, এবং আমার ভিডিওটা সুন্দরবন ইলিশ উৎসব নিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা এখনও ইলিশ উৎসবে আসেননি অবশ্যই পারলে একবার এই ইলিশ উৎসবে আসুন। সামনে আসছে ঘোর বর্ষা, এরকম বোটে যেতে যেতে
পাতে যখন ইলিশ পড়বে সত্যি বলছি দারুণ লাগবে। চলুন দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।